আলটিমেটলি পড়াশোনা পুরো লাটে উঠে গেছিল। অনলাইন অফলাইন নিয়ে তো মারাত্মক মাথা ব্যথা হয়েছে, যারা এই অনলাইন করেছে তারা ফিল করতে পেরেছে, এটা একদম সত্যি কথা। বাট যারা প্রথম থেকে পড়াশোনা করেছে আই থিঙ্ক তাদের খুব একটা সমস্যা হয়নি। কোশ্চেন পেপার কিরকম ছিল এটা শুনি। কোশ্চেন কমনই ছিল। তো কোশ্চেন পেপার আমি যা দেখলাম যে কোশ্চেন পেপার কিন্তু একদমই টাফ হয়নি। মানে আমি তো আমার কলেজে তো পড়িয়েছি পুরোপুরি তোর গ্রুপ থিওরিটা, তো গ্রুপ থিওরি এন্ড সিকোয়েন্সটা পুরো পড়িয়েছিলাম আমি আমার কলেজে। তো দেখলাম কোশ্চেন দেখলাম যে একদমই কোনো সমস্যা হয়নি। আমার কলেজের স্টুডেন্টরা বেশ ভালোই পরীক্ষা দিয়েছে, সমস্যা হয়নি খুব একটা, মানে ভালোই এক্সাম হয়েছে। কোশ্চেন কিন্তু একদম টাফ হয়নি খুব একটা, ঠিক আছে, এটা আমার বলার ছিল। যাই হোক, যাদের তবুও খারাপ হয়েছে চিন্তা করার দরকার নেই, এখনো 4খানা সেমিস্টার পড়ে আছে, 3rd 4th 5th 6th। অবশ্যই কিন্তু ভালোভাবে মেকআপ করতে পারবে। তোমাদের কাছে এখনো 4খানা চান্স আছে মেকআপ করার, এন্ড সেই মেকআপ করার প্রথম চান্সটা চলে এসেছে, ঠিক আছে। ওকে, যদি তুমি মানে এটা ভেবে রাখো যে আমি খুব ভালো নাম্বার পেয়ে এই সেমিস্টারে মানে সেকেন্ড সেমিস্টারে যা আমার নাম্বারের ঘাটতি হবে সেটাকে মেকআপ করব, আমি সিরিয়াসলি বলছি এটাই তোমার কাছে সেই সেমিস্টারটা, 3rd সেমিস্টারটা, যেখানে তুমি কিন্তু তোমার কম নাম্বার বা ব্যাকলগটাকে ক্লিয়ার করতে পারবে। এটা হচ্ছে বেস্ট সেমিস্টার, ঠিক আছে। ওকে, কেন বলছি, বিকজ এই সেমিস্টারে কিন্তু আলটিমেটলি প্রেশারটা এখনো পর্যন্ত কম। ফার্স্ট সেমিস্টারে মোটামুটি প্রেশার ছিল, অনলাইনে পরীক্ষা দিয়েছিল বলে প্রেশারটা অতটা ফিল করোনি তোমরা। বাট সেকেন্ড সেমিস্টারটা খুবই ইজি সেমিস্টার এবং অনেক ছোট সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারে যা প্রেশার ফিল করেছে সেটা আলাদা ব্যাপার, বাট খুব ছোট সেমিস্টার, খুব তাড়াতাড়ি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়, খুব একটা সমস্যা হয় না। থার্ড সেমিস্টারে লাস্ট সেমিস্টার, যেই সেমিস্টারটা তোমরা কিন্তু প্রেশারটা ফিল করতে পারবে না, মানে একটু ইজি সেমিস্টার। হ্যালো, আচ্ছা মিউট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। থার্ড সেমিস্টারটা হচ্ছে লাস্ট সেমিস্টার, যেই সেমিস্টারে তোমরা প্রেশারটা একটু কম ফিল করতে পারবে। আমি ভয় দেখাচ্ছি না, তবে এরপর থেকে যতগুলো সেমিস্টার আসবে একটু খোঁজ নিয়ে দেখো, তোমাদের কলেজে প্রায় প্রত্যেকটা সিনিয়রই বোধহয় আমার সেলিম স্যারের কাছে পড়ে, ঠিক আছে। ওকে, তোমাদের যে কোনো কলেজে আমি বলে দিচ্ছি, যে কোনো কলেজে তোমরা যে কোনো সেমিস্টারে যারা 5th সেমিস্টারে আছে একটু খোঁজ নিয়ে দেখো, তারা আমার কাছে পড়ে, আমাদের কাছে পড়ে। মানে 95% আমাদের কাছে পড়ে, 5% অন্য জায়গায় পড়ে, এটা হতে পারে, ঠিক আছে। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এটা সবাই জানে। তো বাদ বাকিদের জিজ্ঞেস করে নেবে তোমরা 5th সেমিস্টারদের যে এই থার্ড সেমিস্টারটাই হচ্ছে লাস্ট সেমিস্টার, যেই সেমিস্টারটা তুমি প্রেশারটা কম ফিল করতে পারবে, মানে তুমি একটু আরামসে পরীক্ষা দেবে। তাই জন্যই বলছি, যদি নাম্বার মেকআপ করতে ইচ্ছা করে তাহলে এই সেমিস্টারই মেকআপ করে নেওয়ার চেষ্টা করো, এরপরে কিন্তু খুব একটা সময় পাবে না। এবার তোমরা বলবে তার মানে কি স্যার এই পরের সেমিস্টারগুলোতে বাস, মানে এমন বাস যে আমি কিছু করতে পারবো না, এটা একদম ট্রু না। বাট মারাত্মক লেভেলের প্রেশার আসছে, প্রেশার যেরকম বাড়বে সময় সেরকম কমবে, সিলেবাস আস্তে আস্তে বড় হবে। এই সবাই শুনতে পাচ্ছি, এটা বলতে বাবা, ওর প্রবলেম। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া। তো এরপরের সেমিস্টারগুলো কি মারাত্মক প্রেশার আসবে? হ্যাঁ, প্রেশার তো আসবেই বস, প্রেশার আসবেই। 4th সেমিস্টারটা যারা দিয়েছে তাদের জিজ্ঞেস করো, মারাত্মক প্রেশার আসতে চলেছে। 5th সেমিস্টার তো প্রেশার আছে, আর 6th সেমিস্টার নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি না। প্রেশার কি সেটা 6th সেমিস্টারে বুঝতে পারবে। ভয় দেখানোর জিনিস না, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার চেষ্টা করো, নাহলে কিন্তু সব কিছুই টাফ লাগবে, থার্ড সেমিস্টারও টাফ লাগবে। যদি তুমি চ্যালেঞ্জ হিসেবে না নাও কোনো পার্টিকুলার সেমিস্টারকে, তাহলে তোমার ভয়ই লাগবে, ঠিক আছে। যখন 9 10-এর পরে 11 12-এ উঠলে একটু মনে করে দেখো বইয়ের সাইজগুলো এরকম বড় হয়ে গেছিলো, ঠিক আছে। 9 10-এ পড়েছিল পাতলা বই, 11 12-এ এসএন দে এত মোটা, ঠিক আছে। ভিক্সের কোন বই পড়েছো, ভুঁইয়াও ধর যাই হচ্ছে আলাদা হতে পারে, এত মোটা, যেই বই পড়ে থাকো না তোমরা এত মোটা। তোমরা প্রথম থেকে একটু ভয়ই লেগেছিল, বাট আলটিমেটলি যখন বুঝলে যে আমায় করতেই হবে, তখন তার অপশান নেই, তখন তোমাকে ওই বই পড়তে হবে। তাহলে এখনও এই সেমিস্টারটা অবধি চাপ খুব একটা বাড়বে না, চিন্তা করার দরকার নেই। বাট পরের সেমিস্টারগুলো যেগুলো আছে চাপ তো অবশ্যই বাড়বে, এবং সেটাকে তুমি যেহেতু হাফ পথ অলরেডি অতিক্রম করে ফেলেছো, তো তোমার এরপরে কিন্তু পেছনে ঘুরে তাকানোর কোনো দরকার নেই, আমাকে এগিয়েই যেতে হবে। 6th সেমিস্টার অবধি আমাকে কমপ্লিট করতেই হবে, এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, ঠিক আছে। ওকে, আর চিন্তা করার দরকার নেই, অবশ্যই তো গাইডেন্স পাবে, গাইডেন্স তো এখনও পাচ্ছে তখনও পাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সেমিস্টারে কী কী পড়াবে? এই সেমিস্টারে সেলিম স্যার একটু বেশি পার্ট পড়াচ্ছেন, আমি একটু কম পার্ট পড়াচ্ছি। কী কী পার্ট পড়াচ্ছি? আমি পড়াচ্ছি হচ্ছে CC 7 যেটা আছে, আমি আর এখানে না সিলেবাসটা খুললাম না, বুঝতে পারলে তো, সিলেবাসটা খুললাম না। CC 7 যেটা আছে না, CC 7-এর যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্টটা আছে, ODE-টা আছে, ওটা পড়াবো।
ওডিইটা পড়াবো, অ্যান্ড যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার পার্সোনালি মনে হয়, যেটা SEC পেপার, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং, এটা পড়াবো। এবার তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে স্যার কোনটাতে বেশি গুরুত্ব দেবো, নাম্বার পাওয়ার জন্য বা মার্কস স্কোর করার জন্য কোনটাতে বেশি গুরুত্ব দেবো, আমি অবশ্যই বলবো এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তখন তোদের মনে কোশ্চেনটা আসবে যে স্যার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তো মার্কস কম, এসিসি যে পেপারটা আছে সি প্রোগ্রামিংয়ের তার কিন্তু টোটাল মার্কস হচ্ছে 100, আর এরও এখানে তো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অ্যান্ড ওডিই আছে, মাল্টিভেরিয়েটটা স্যার পড়াবে আর ওডিইটা আমি পড়াবো, এর টোটাল মার্কস তো কিন্তু 100, বাট এই 100 মার্কসের মধ্যে 65 নাম্বারসেরই কিন্তু তোকে এক্সাম দিতে হবে, আর 35 তো পুরোপুরি কলেজের হাতে। বাট এসএসসি পেপারে সেটা হয় না, এসএসসি পেপারে 80 মার্কস তোকে এক্সাম দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে আমি কী বলার চেষ্টা করছি? এটা কিন্তু সিসির মতন না, কোর কোর্সের মতন না। কোর কোর্সে 65 মার্কস তোকে এক্সাম দিতে হবে, আর 35 মার্কস পুরোপুরি তোর কলেজের হাতে থাকে, তাই তো? তোর অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে, তারপর তোর আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেয় সেগুলো থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আমাদের 35 মার্কস আছে, ওখানে টিউটোরিয়াল আছে, সব কিন্তু পুরোপুরি কলেজের হাতে থাকে। বাট এসএসসি পেপারে কিন্তু 80 মার্কসের তোকে থিওরি এক্সাম দিতে হবে, মানে পরীক্ষা হলে বসে এক্সাম দিতে হবে, সেটা কিন্তু অনেক বড়ো পেপার। আর 20 মার্কসের তোর কলেজের হাতে আছে। এবার তোরা বলবি তাহলে এখানে তো 65 মার্কসের মধ্যে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আছে, আর তারপরে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তাহলে তুমি এটাকে বেশি গুরুত্ব দিতে বলছো, এটাকে কেন কম গুরুত্ব দিতে বলছো? বিকজ কোর কোর্সের ক্রেডিট হচ্ছে 6, তোদের ক্রেডিট সম্বন্ধে আইডিয়া আছে। আর এসএসসি পেপারে সেকশনালি ইলেকটিভ এই পেপারটাতে কিন্তু ক্রেডিট হচ্ছে আমাদের 2। তোরা কি ক্রেডিট মানে বুঝিস? অনেস্টলি রেসপন্স কর, কতজন ক্রেডিট মানে বুঝিস, কতজন ক্রেডিট মানে বুঝিস? না, একদম না। ক্রেডিট বলতে কদিন মানে কজন বুঝিস? মানে ক্রেডিটটা আমাদের মেন মার্কসের ওপরে কিরমভাবে এফেক্ট ফেলে সেটা আমাকে বল দেখি একটু। কেউ জানিস? না স্যার জানি না। ঠিক আছে, কেউ কি জানিস? জানলে জাস্ট হ্যাঁ বল, আর কি যদি কেউ না জানিস তাহলে কোনো সমস্যা নেই। আর জানে না, ঠিক আছে, ওকে। ক্রেডিট মানে ভালো করে বোঝ জিনিসটা, কী বলার চেষ্টা করছি। তোদের যে নাম্বারটা দেবে না, সেই নাম্বারটা কিন্তু পার্সেন্টেজে দেবে না, তোদের পার্সেন্টাইল দেবে। ভালো করে শোন জিনিসটা, পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে পার্থক্যটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা 11, 12, 9, 10-এ যেভাবে মার্কস পেয়েছি ওটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, ওকে। আর এখন আমাদের যেভাবে মার্কসটা দেবে ওটা কিন্তু হচ্ছে পার্সেন্টাইল, ঠিক আছে, ওকে। খুব ভালো করে শুনবি জিনিসটা। এবার পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে পার্থক্যটা কি? পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, সাপোজ যদি তুই দুখানা সাবজেক্টের এক্সাম দিস, ঠিক আছে, ফার্স্ট সাবজেক্ট সেটাও তুই 100 মার্কসের এক্সাম দিচ্ছিস, সেকেন্ড সাবজেক্ট সেটাও তুই 100 মার্কসের এক্সাম দিলি। এবার সাপোজ প্রথম সাবজেক্টে আউট অফ 100 তুই পেলি হচ্ছে কি 60, আর সেকেন্ড সাবজেক্টে আউট অফ 100 তুই পেলি হচ্ছে 70। তাহলে বলতো পার্সেন্টেজ অফ মার্কসটা কত বলার চেষ্টা কর। 200-তে তুই পেলি 130, মানে তুই 65% মার্কস পেয়েছিস তো? অবশ্যই, এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে। তাহলে পার্সেন্টেজ নিয়ে কোনো সমস্যা নেই। এবার পার্সেন্টাইলের খেলা দেখ। সাপোজ তুই দুটো সাবজেক্টেরই এক্সাম দিয়েছিস 100 আর 100, বাট এই সাবজেক্টের ক্রেডিটটা হচ্ছে সাপোজ 6, আর এই সাবজেক্টের ক্রেডিটটা হচ্ছে সাপোজ তো 2। মানে তুই যদি এই ক্রেডিট 6-এর সাবজেক্টে 60% মার্কস পাস, আর তুই যদি ক্রেডিট 2-এর সাবজেক্টে 70% মার্কস পাস, আলটিমেটলি কিন্তু গুরুত্ব বেশি পাবে এই সাবজেক্টটা। মানে তোর পার্সেন্টাইলটা কিন্তু আর 65 হবে না। কেন বলতো? বিকজ তুই যার ক্রেডিটটা বেশি, সাপোজ তুই এই ক্রেডিট 2-তে সাপোজ তুই 100 স্কোর করেছিস, সাপোজ তুই 190 স্কোর করেছিস। একবার ইমাজিন করার চেষ্টা কর, তুই সাপোজ 190 স্কোর করেছিস, তুই ভাবলি যে আমার তো বিশাল নাম্বার হয়ে যাবে, বাট এই সাবজেক্টের ক্রেডিট 2 আছে, ঠিক আছে, ওকে। সাপোজ যদি উল্টোটা হয় না, কেউ হয়তো উল্টোটা করেছে, কেউ হয়তো ফার্স্ট সাবজেক্টে যার ক্রেডিটটা 6 সেখানে 100-এ 90 পেয়েছে, আর যার ক্রেডিটটা হচ্ছে 2 সেখানে 100-এ 60 পেয়েছে। তাহলে তোর আর তার পার্সেন্টাইল কিন্তু সেম হবে না। যে বেশি ক্রেডিটের সাবজেক্টে মার্কস বেশি পেয়েছে তার পার্সেন্টাইলটা তোর থেকে অনেক বেশি হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি একটু বলি। তোরা কিন্তু দুজনেই সেম মার্কস পেয়েছিস, এও পেয়েছে 150, এও পেয়েছে 150,
বাট যেহেতু এ যেই সাবজেক্টে বেশি মার্কস পেয়েছে তার ক্রেডিটটা বেশি অন্য সাবজেক্টটার থেকে, তাহলে এর পার্সেন্টালটা, এই ছেলেটার পার্সেন্টালটা বা এই মেয়েটার পার্সেন্টালটা কিন্তু অনেক বেশি হবে এর থেকে, যেটা কিন্তু পার্সেন্টেজে এফেক্ট ফেলে না। পার্সেন্টেজে কিন্তু এরও পার্সেন্টেজ সেম, এরও পার্সেন্টেজ সেম। বাট এখানে যার ক্রেডিটটা বেশি, মানে যেই সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যার কোর কোর্স, সেখানেও বেশি মার্কস পেয়েছে, আর যেটা SEC পেপার সেখানেও কম মার্কস পেয়েছে, তো যায় আসে না, বিকজ যার ক্রেডিট 2 সেই পেপারেও কম মার্কস পেয়েছে, তো আলটিমেটলি ওর পার্সেন্টাইলে কিন্তু কোনো এফেক্ট ফেলবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? তাড়াতাড়ি রেসপন্স করো। এটা পুরোপুরি বুঝতে পারলি সবাই? চ্যাট এবার পার্সেন্টাইলটা কীভাবে হিসাব হয় সেটা তো পরের কথা, এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? তাই জন্য বলছি তাহলে তোমাদের কোন পেপারটায় বেশি গুরুত্ব দিতে হবে? গুরুত্ব আমাদের দুটো পেপারই দিতে হবে, বাট কোন পেপারটা বেশি গুরুত্ব দিতে হবে? যেই পেপারটাতে ক্রেডিটটা বেশি, মানে যেটা CC7। মানছি এখানে তোমাকে বেশি মার্কসের এক্সাম দিতে হবে, বাট এর তো ক্রেডিটটা কম, তো এর তুলনায় একে তুমি গুরুত্ব একটু কম দেবে। এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম প্রত্যেকের কাছে? যেমন তোমরা অনার্সের থেকে পাসে গুরুত্ব কম দাও, তো কেন দাও বলো তো গুরুত্বটা কম? ওটা পাস বলে না, ওর ক্রেডিটটা কম। পাসের ক্রেডিট কত? 4। SEC পেপারটা পাসের থেকেও কম ক্রেডিট। ব্যাপারটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি? এবার তাহলে বলবে তাহলে এটার জন্য কেন টিউশনে নেব, এটার জন্য পড়ার দরকার নেই। এবার বলছি কেন এটা পড়ার দরকার আছে, কেন তুমি এটা না পড়লে পুরোপুরি ভেসে যাবে। যারা অলরেডি সি প্রোগ্রামিং জানো তারাও কিন্তু কিছু করতে পারবে না পরের সেমিস্টারগুলো থেকে, যদি তুমি এই সেমিস্টারে ভালো করে সি প্রোগ্রামিং না শেখো, আর কোনো ম্যাথামেটিক্স টিচারের কাছে সি প্রোগ্রামিং না শেখো। তুমি আমার কাছে না শিখতে পারো সি প্রোগ্রামিং, আমার কোনো সমস্যা নেই, তুমি অন্য জায়গায় চলে যাও, সেই 6th সেমিস্টারে আমার কাছেই আসতে হবে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি বলছি তুমি যদি কোনো ম্যাথামেটিক্স টিচারের কাছে সি প্রোগ্রামিং না শেখো, তোমার প্রবলেমটা হয়ে যাবে কি 6th সেমিস্টারে, বিকজ 6th সেমিস্টারে তোমাদের যে সি প্রোগ্রামিংগুলো আছে ওটাকে প্র্যাকটিক্যাল বলা হয়, ওটা কিন্তু কোর কোর্সের পার্ট, ওটা কিন্তু SECর পার্ট না। এখন সি প্রোগ্রামিংটা SECর পার্ট হতে পারে, বাট তুমি যদি এখন ভালো করে না শেখো সি প্রোগ্রামিংটা, তোমার কিন্তু আলটিমেটলি 6th সেমিস্টারে গিয়ে সি প্রোগ্রামিং একটা প্র্যাকটিক্যালও বুঝতে পারবে না। আর সেই প্র্যাকটিক্যালগুলো একমাত্র একটা ম্যাথামেটিশিয়ানই শেখাতে পারে, বিকজ সেগুলো ম্যাথামেটিক্সের প্র্যাকটিক্যাল, এবং সেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে শেখানো হয়। কোনো সি প্রোগ্রামার, যারা কম্পিউটার সায়েন্স পড়ায়, কোনো সি প্রোগ্রামার কিন্তু ওই পার্টিকুলার প্রোগ্রামগুলো করতে পারবে না, ওগুলো একটা ম্যাথামেটিক্সের লোকই করতে পারে, বিকজ এই অঙ্কগুলোই ম্যাথামেটিক্সের ফর্মুলার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, এবং সেটা করতে গেলে আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকার, ভেরি ভেরি হাইলি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই যদি কেউ মনে করে থাকো যে আমি কম্পিউটার সায়েন্সের পেপারটা, সিসি পেপার, এই কম্পিউটার প্রোগ্রামিংটা আমি কোনো কম্পিউটার স্যারের কাছেই পড়বো, তাহলে এর থেকে বাজে আইডিয়া আমার মতেই আর হতে পারে না। তোমরা অবশ্যই পড়তে পারো, তোমাদের লাইফ তোমাদের রুলস, বাট আমার যেটা পার্সোনালি মনে হয় এটা একদমই কিন্তু ভালো ডিসিশন হবে না। তোমরা যেখানেই পড়ো, বাট কোনো কম্পিউটার সায়েন্স টিচারের কাছে পড়ো না। তারা হয়তো কোনো ম্যাথামেটিক্স টিচারের থেকে ভালো সি প্রোগ্রামিং জানতেই পারে, বাট তারা কিন্তু আলটিমেটলি ম্যাথামেটিক্স, এটা তো ম্যাথামেটিক্সের কোর্স না, এই ম্যাথামেটিক্সের কোর্সে কীরকম সি প্রোগ্রামিংয়ের কোশ্চেন আসতে পারে, বা আলটিমেটলি 6th সেমিস্টারে গিয়ে কীরকম সি প্রোগ্রামিংয়ের প্রোগ্রাম তোমরা করবে ম্যাথামেটিক্সের, সেগুলো ওরা জানে না। সো এখন যদি তোমরা ম্যাথামেটিক্সের ঢাঁচে সি প্রোগ্রামিংটাকে না দেখো, তাহলে 6th সেমিস্টারে গিয়ে, মানে পরের সেমিস্টারে গিয়ে কিন্তু মারাত্মক প্রবলেম হয়ে যাবে। আর 1 মিনিট, হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, ঠিক আছে, ওকে, যেটা বলছি না, তো আমি এই জিনিসটাই বলার চেষ্টা করছি। এবার তোমাদের ব্যবসা বা তোমাদের যা যেভাবে বোঝাবে তোমরা বুঝতে পারো, বাট এত বছর ধরে পড়াচ্ছি তো এই এক্সপিরিয়েন্সটা আছে। এবার বলছি কি সমস্যা হয়, এখন যদি সি প্রোগ্রামিং ভালো করে না শেখো, দেখো আমাদের স্টুডেন্ট সংখ্যা এরকমই থাকে, এই 170, এই সি 3rd সেমিস্টারে 170, 150 এরকম থাকে, 4th সেমিস্টারে গিয়ে 200 হয়, 5th সেমিস্টারে গিয়ে আমার 330 জন, স্যারের 340 জন মতন আছে, আর 6th সেমিস্টারে গিয়ে আরও বেশি হয়ে যায়। 6th সেমিস্টারের স্টুডেন্টগুলো এসে সবার আগে একটা কথাই বলে যে স্যার আমরা সি প্রোগ্রামিং কিছু জানি না। ওদের জন্য কী করতে হয় জানো, আমি প্রত্যেক বছর তাই করি, আর খারাপ লাগে ওদের জন্য। এই যে তোমাদের পড়াবো, এই যে পুরো সি প্রোগ্রামিংটা আমি পড়াবো, এই ভিডিওগুলো ওদের 6th সেমিস্টারে আমি আবার দিয়ে দিই যে ভাই তোরা রেকর্ড দেখে নে, রেকর্ড দেখে আগে তোরা সি প্রোগ্রামিংটা শেখ, তারপর তোরা আয়।
ঠিক আছে, আমি জানি না ওরা কোন জায়গায় পড়ে, ওরা কোন স্যারের কাছে পড়ে সি প্রোগ্রামিংটা, যে ওরা আলটিমেটলি কিছুই জানে না, আর ওরা চলে আসে 6th সেমিস্টারে নিউমেরিক্যালের প্র্যাকটিক্যাল করতে, আর তখন নিয়ে নিই আমরা, আর এই সি প্রোগ্রামিং পুরো ভিডিওগুলো দিয়ে দিই, দেওয়ার পরে ওরা সেই প্রোগ্রামিংগুলো করে। এরকমও স্টুডেন্ট আছে যারা 3rd সেমিস্টারে আমাদের ছেড়ে দিয়ে বলেছিল স্যার আমি সি প্রোগ্রামিং স্যারের কাছে করবো। এবার 6th সেমিস্টারে আবার আমার কাছে পড়তে এসছে, দেখছি যে তো কিছুই মানে বুঝতে পারছি না, সেই স্যার বলছে করাবে না, বিকজ সেই স্যার তো 6th সেমিস্টারের সিলেবাস জানে যে এখন সি প্রোগ্রামিংয়ে কী আছে, এখন তো ম্যাথামেটিক্সের প্রবলেম আছে, এগুলো আমি করবো কীভাবে, ওই 6th সেমিস্টারে সেই স্যার আর করাচ্ছে না, গল্প হয়ে গেছে ওখানে। এবার এখানে এসছে, তাহলে তুই 3rd সেমিস্টারে ছাড়লি কেন, তাহলে বোকা জিনিস। তাহলে ওই ব্যাপারটা বারবার করে মেনটেন করতে বলছি। এমন কোনো টিচারের কাছে যাবে যদি যেতে চাও যারা সি প্রোগ্রামিংটা ম্যাথামেটিক্সের মতন করে করাবে, নাহলে কিন্তু আলটিমেটলি কিচ্ছু শিখতে পারবে না। আমি আমার বেসিক ব্যাপারটা বলে দিই, আমি সি প্রোগ্রামিং পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি। যেমন ইংলিশ একটা লিটারেচার ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, যেভাবে ইংলিশে তুমি ABCDEFGH করে শিখেছিলে, ঠিক সেই ইংলিশ লিটারেচারের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এগুলো তৈরি করি আমি, পুরো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। এবার যারা সি প্রোগ্রামিং অলরেডি জানো তারা কিছুই জানো না এখনো পর্যন্ত। যারা সি প্রোগ্রামিং জানো না, তোমাদের শেখার কিন্তু চান্স আছে। আমি একটা কোশ্চেন করব, যারা সি প্রোগ্রামিং জানে তাদেরকে আমি একটা কোশ্চেন করছি, এই যে তোরা ডিফারেন্ট সি প্রোগ্রামে এই যে হ্যাশট্যাগ সিম্বলটা দিস, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড conio.h, এই সিম্বলগুলো দিস তো, হ্যাঁ কি না একটু বল। যারা সি প্রোগ্রামিং জানিস, যাদের ছোটোবেলায় সি প্রোগ্রামিং ছিল, এই যে হ্যাশ সিম্বলটা দিয়েছিলি কেউ, হ্যাঁ কি না একটু বল। তাড়াতাড়ি সবাই চ্যাটে রেসপন্স কর, হ্যাশ সিম্বল তোরা দিয়েছিস, হ্যাশট্যাগ তোরা দিয়েছিস, তাড়াতাড়ি বল। যাদের সি প্রোগ্রামিং ছিল আগে, আমি তাদেরকে খালি আস করছি। প্রচুর লোকের সি প্রোগ্রামিং ছিল, সব অনেকের ছিল, প্রচুর লোক এখানে হাত তুলছে যাদের সি প্রোগ্রামিং ছিল। এই হ্যাশ সিম্বলটা কেন দেওয়া হয় রে? ওয়াই হ্যাশ? দেয়ার ইজ সো মাচ অফ সিম্বলস, ঠিক আছে, @ আছে, ঠিক আছে, ট্যাব আছে, যে কোনো সিম্বল হতে পারতো, ওয়াই হ্যাশ সিম্বল। এবং দেখবি যখন কোনো পার্টিকুলার কোনো ট্রেন্ড হয়, সেটা ইনস্টাগ্রামে বলো বা সেটা আলটিমেটলি ফেসবুকে বলো, যখন কোনো ট্রেন্ডের সৃষ্টি হয় তখন কিন্তু হ্যাশট্যাগ সিম্বলটাকে ইউজ করা হয়। এটা জানো কেন করা হয়? কেন আমরা সি প্রোগ্রামিংয়ে হ্যাশ সিম্বলটা ইউজ করি? এক্স্যাক্টলি জানিস না। আমি যেটা বললাম না, যেটা আলটিমেটলি কিছুই জানিস না। রিটার্ন 0, লাস্টে তোরা রিটার্ন 0 লিখিস তো, মনে করে দেখ প্রোগ্রামের লাস্টে রিটার্ন 0 লেখা হয়। রিটার্ন 0-র সিগনিফিকেন্স কী রে? কেন লেখা হয় রিটার্ন 0 মানে কি? কেউ জানিস যে রিটার্ন 0 কেন লেখা হয়? অনেকে গেট CH লেখে, অনেকে রিটার্ন 0 লেখে, কেন লেখা হয়? যারা সি প্রোগ্রামিং জানো আমি তাদেরকে খালি জিজ্ঞেস করছি, ঠিক আছে? ওকে, মানে আমি জানি যে কোন জায়গায় তোমরা জানো না, ঠিক আছে? একটু মনে করে দেখ, তোরা এখানে ইন্ট মেন লিখিস, আবার অনেকে ভয়েড মেন লিখতো। এটা তোরা লিখেছিলি কি? হ্যাঁ কি না একটু বলবি। ভয়েড মেন লিখেছিলি, মাঝে মাঝে কেউ ইন্ট মেন লিখেছিলি, সবাইকে আমি আস করছি, ভয়েড মেন বা ইন্ট মেন লিখেছিলি তো? বলতো এদের মধ্যে কোনটা ঠিক? ভয়েড মেন না ইন্ট মেন, কোনটা ঠিক বলতো? নাকি দুটোই ঠিক? আর ভয়েড মেনটা কি ঠিক না? ভয়েড মেনটা কি ঠিক না? ঠিক কি ঠিক না আমাকে বল। অনেকে ভয়েড মেন দিয়ে প্রোগ্রাম করেছে, যে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, অনেকে ভয়েড মেন দিয়ে প্রোগ্রাম করেছে, ঠিক আছে? ওকে, ভয়েড মেনটা ফলস। এবার কেন ফলস সেটা জানতে হবে। প্রচুর পপুলার বইতে ভয়েড মেন উল্লেখ করা আছে, বাট ভয়েড মেনটা অ্যাকচুয়ালি রং, ইটস নট আ ডিফাইন্ড কিওয়ার্ড। সব এগুলো বলবো, চিন্তা করার দরকার নেই। বাট আমি ওই জন্যই বলছিলাম, যেই পার্টিকুলার যারা সি প্রোগ্রামিং জানো তারা বেশি প্রবলেমে আছো। একদম ফার্স্ট থেকে ভালো করে শিখলে অনেক বেশি বেটার হতো। যারা সি প্রোগ্রামিং জানো না একদম, তাদের জন্য কিন্তু বেটার চান্স আছে। এবার তোমরা বলবে যে তাহলে কি সি প্রোগ্রামিংটা আমাদের খালি 6th সেমিস্টার অবধিই আছে? আমি কি 6th সেমিস্টারে পরে সি প্রোগ্রামিংয়ের কাজ আমার কোনো জায়গাতে আর নেই? এই কথাটা পুরোপুরি ভুল। এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমরা এখন শিখবে, সেটা খালি কিন্তু এই 100 নম্বরের মধ্যে 80 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য না, বা 6th সেমিস্টারে গিয়ে খালি প্র্যাকটিক্যালগুলো করবো তার জন্য না। যখন তোমরা বিএসসি কমপ্লিট করবে তখন প্রচুর লোক, প্রচুর মানে মোর দ্যান 40% গ্র্যাজুয়েট
যারা ম্যাথামেটিক্স অনার্স থেকে বেরোয় মোর দ্যান 40% বলছি তারা এমসিএতে যায়। এমসিএ মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই কোর্সটা করতে যায়। আমার নিজেরও প্রচুর বন্ধু গেছিলো, আমি যাইনি, আমার পছন্দ ছিল না এটা। তো এমসিএতে প্রচুর লোক যায় এবং তারা ভালো সাকসেসফুল হয় নিজের লাইফে। তারপর একটা আছে এমএসসি ইন ডেটা সায়েন্স। এমএসসি ইন ডেটা সায়েন্স এখন এটা হচ্ছে সবথেকে হট কোর্স, সবথেকে পপুলার কোর্স এমএসসি ইন ডেটা সায়েন্স। এই দুটো জায়গাতেই বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে এমসিএতে। এমসিএতে তোমার সি শেখানো হবে, সি এর পর সি প্লাস প্লাস, তারপর জাভা, তারপর পাইথন। এই যে সি এর পরে তুমি সি প্লাস প্লাস শিখবে সেটা সি এর ওপর দাঁড়িয়ে আছে। জাভা যে তুমি শিখবে তার জন্য আমাদের সি প্লাস প্লাসের বেসিক জ্ঞান দরকার। আমি যদি স্ট্রাকচারটা ভালো করে না বুঝি একটা প্রোগ্রামের, তাহলে কিন্তু কোনোদিনই আমি কোনো ল্যাঙ্গুয়েজই শিখতে পারবো না। এবং যত আমাদের ল্যাঙ্গুয়েজ বাড়বে আস্তে আস্তে তত ইজি হবে। এখানে অনেকে জাভা হয়তো জানো, সি এর থেকে জাভা কিন্তু অনেক সোজা। আর সি প্লাস প্লাস জাভা থেকে পাইথন হচ্ছে আরও সোজা। পাইথন এখন এই মুহূর্তে সব থেকে আপডেটেড ল্যাঙ্গুয়েজ, তাহলে পাইথন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আরও সোজা। আরেকটা জিনিস বলে দিই, তুমি যদি থার্ড সেমিস্টারে সি প্রোগ্রামিং ভালো করে না জানো, ফোর্থ সেমিস্টারে অনেক কলেজে আরেকটা এসিসি পেপার দেয়। যেরকমভাবে থার্ড সেমিস্টারে এসিসি পেপার হচ্ছে সি প্রোগ্রামিং, সেভাবে ফোর্থ সেমিস্টারে যখন তুমি উঠবে অনেক কলেজে, বেশিরভাগ কলেজে, অনেক বেশি কলেজে এসিসি পেপার থাকে আমাদের সেজ ম্যাথ। এই সেজ ম্যাথটা পুরোপুরি তৈরি হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজের উপরে। এবার তোমরা বলবে তাহলে আমাদের ফোর্থ সেমিস্টারে এই এসিসি পেপারটা করার জন্য কি পাইথন ল্যাঙ্গুয়েজ জানতে হবে? আমি বলছি না, কেউ যদি সি প্রোগ্রামিং ভালো করে জেনে থাকে না, তার কাছে পাইথন শেখাটা হচ্ছে একদম বাচ্চাদের ব্যাপার। পাইথন শিখতেও হয় না, একদম লাইন বাই লাইন তোমরা বুঝতে পেরে যাবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি, কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা একটু বলবো। তাহলে এই সেমিস্টারে সি প্রোগ্রামিংয়ের গুরুত্বটা বুঝতে পারলে? মানছি এই সেমিস্টারে সি প্রোগ্রামিংটা তোমাদের কিন্তু নাম্বার পেতে বেশি হেল্প করবে না, বিকজ এর ক্রেডিটটা হচ্ছে তোমাদের 2। বাট এইটা যদি তুমি না জানো, তুমি ফোর্থ সেমিস্টারে গিয়ে হড়কে যাবে, আর তুমি সিক্স সেমিস্টারে গিয়ে আরও হড়কে যাবে। আর তুমি এরপরে যদি এমসিএ করো বা এমএসসি ইন ডেটা সায়েন্স করো, সেখানে গিয়ে আরও হড়কে যাবে। তাহলে এর গুরুত্বটা তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ কিনা একটু বলবে। সবাই বুঝতে পারলে তাড়াতাড়ি রেসপন্স করো। এর গুরুত্বটা বুঝতে পারলে কি? তাহলে এই সেমিস্টারে খালি পড়ছি বলে এভাবে শেখো না, এটা আলটিমেটলি তোমাদের এরপরে যে কত রকমভাবে কাজে লাগবে তার জন্য কিন্তু শেখার চেষ্টা করো, নাহলে কিন্তু পুরো হড়কে যাবে। ঠিক আছে, ওকে। এবার কীভাবে শিখবে, কেন শিখবে, সেটা তুমি আসছি, চিন্তা করো না। ঠিক আছে, ওকে। এবার চলে আসো আমাদের কি আছে CC7 এর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে। এই পার্টিকুলার পার্টটা চলে আসে, কি বলার চেষ্টা করছে এখন। ঠিক আছে, ওকে। এবার তোমরা বলবে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো ক্লাস 11-12 থেকে শিখে এসেছি, তুমি এমন কি শেখাবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা? হ্যাঁ বলো দিগ্বিজয়। বলছি আমরা এখন সি প্রোগ্রামিং এ যা শিখবো ওইটুকু কি এমসিএ তে চলে যাবে? মানে না, একদম না, ওইটুকু দিয়ে এমসিএ তে হবে না। ওটা হচ্ছে বেসিক। এমসিএ তে তোমাদের শুরু করবেই বোধহয় সি প্লাস প্লাস দিয়ে, এবং সি প্লাস প্লাসটা পুরোপুরি সি এর ওপরেই দাঁড়িয়েছে, খালি ছোটো ছোটো আমাদের কিছু কিওয়ার্ড চেঞ্জ হয়, বাদ বাকি সবই সেম থাকে। তো তুমি যদি সি প্লাস প্লাস না জানো, তুমি সি প্লাস প্লাসের ঘন্টা কিছু বুঝতে পারবে না। তাই জন্য বলছি এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিএতে শুরুই করবে তোমার সি প্লাস প্লাস দিয়ে, আর সি হয়তো হালকা করে বলবে, বাট ওটা এনাফ না। শুরুই করবে তোমাদের সি প্লাস প্লাস দিয়ে, তারপর জাভা এমসিএ পরীক্ষায় বসতে গেলে হ্যাঁ তখন আমাদের লাগবে। এটা ভালো কথা বলেছো, ভালো কথা মনে করিয়েছো। এমসিএতে পরীক্ষায় বসার জন্য 2 ধরনের এক্সাম আছে। একটা হচ্ছে জেকা, এগুলো সব কেরিয়ার কাউন্সিলিংয়ের সময় বলি আমি। জেকা, একটা হচ্ছে আমাদের নিমসেট। এই দুটোই কিন্তু হচ্ছে আমাদের এমসিএর এক্সাম। জেকার যে এক্সামটা আছে সেটা পুরোপুরি এখন কম্পিউটার প্রোগ্রামিং বেস করে দিয়েছে, পুরোপুরি। এখন তুমি সিলেবাস দেখো, আগে জেকাতে কিন্তু ম্যাথামেটিক্সে তুমি যা বিএসসিতে পড়েছিলে সেগুলো ছিল, যেমন লিনিয়ার অ্যালজেব্রা, গ্রুপ থিওরি, এসব কোশ্চেন কিন্তু আসতো। এখন জেকার কোশ্চেন পেপার বা জেকার সিলেবাসটা পুরোপুরি সি প্রোগ্রামিং করে দিয়েছে, মানে যাতে ম্যাথামেটিক্সের ছেলেরা চান্স না পায়, যাতে খালি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তারাই যাতে খালি চান্স পায়, এই চেষ্টা, এরকম একটা কাজ করা হয়েছে। ঠিক আছে, ওকে। বাট তুমি যদি ভালো করে সি প্রোগ্রামিংটা শিখে নাও না, তুমি কিন্তু জেকার জন্য এলিজেবল, মানে তুমি জেকা দিতে পারবে, এটা আমার পার্সোনালি মনে হয়। ঠিক আছে, এবার ডেটা সায়েন্সের জন্য ডিফারেন্ট একটা কোনো অল ইন্ডিয়া এক্সাম হয় না,
ঠিক আছে, ডিফারেন্ট ইউনিভার্সিটিতে বা ডিফারেন্ট কলেজে তোমার আলাদা আলাদা করে এক্সাম নেবে, সোজা কথা বলতে হবে। যেমন তোমার সিএমআইতে এক্সাম আছে, সিএমআইতে এক্সাম হয়, সিএমআইতে তোমার এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এটা অল ইন্ডিয়া কোনো এক্সাম নেই, যেভাবে এনসিএর অল ইন্ডিয়া এক্সাম আছে সেভাবে কিন্তু ডেটা সায়েন্সের অল ইন্ডিয়া কোনো এক্সাম নেই, খালি ডেটা সায়েন্সের জন্য। ব্যাপারটা বুঝতে পারছি কী বলার চেষ্টা করছি? ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ডিফারেন্ট কলেজে যেরকম রিসেন্টলি শুরু করেছে, আমাদের কলেজেরই একটা স্টুডেন্ট ত্রিদীপ বলে, সে এই বছরই সেন্ট জেভিয়ার্সে ডেটা সায়েন্স নিয়ে ভর্তি হলো। সেন্ট জেভিয়ার্স এই বছর থেকেই শুরু করেছে ডেটা সায়েন্সের কোর্স। আগে কলকাতায় কোথাও ডেটা সায়েন্সের কোনো কোর্স ছিল না। ডেটা সায়েন্স পড়তে গেলে তোমার বাইরে যেতেই হবে। আমার আগে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকে কিন্তু ডেটা সায়েন্স পড়ার জন্য বাইরে গেছে। বাইরে মানে হচ্ছে আমাদের কলকাতার বাইরে, স্টেটের বাইরে, পুনে গেছে। না, ম্যাকাউটে বোধহয় এই বছর থেকেই শুরু হয়েছে, ম্যাকাউটে নেই, ছিল না, ম্যাকাউটের আগের বছর অবধি ছিল না, এই বছর থেকে যদি শুরু হয়ে থাকে এই বছর থেকেই শুরু হয়েছে। ম্যাকাউটের খবর আমি জানি না, আমি সেন্ট জেভিয়ার্সে যাই। তাহলে এমসিএ আছে, আমি ডেটা সায়েন্স বলছি, এমসিএ তো অবশ্যই থাকবে, এমসিএ তো আছে এখানে। ডেটা সায়েন্স বলছি আমি, ডেটা সায়েন্সের জন্য কলকাতায় কোনো কোর্স ছিল না। তোমার ডেটা সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমার বাইরে যেতে হবে, স্টেটের বাইরে বা তোমার কলকাতার বাইরে। বাট এখন প্রথমবার আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ ডেটা সায়েন্সের কোর্স লঞ্চ করেছে। ঠিক আছে, ওকে। অ্যান্ড 4 জনের একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেই এক্সামটা খুব ইজি হয়েছে এই বছরের জন্য। আমি বসলে আমিও পেয়ে যেতাম। ঠিক আছে, একদম ইজি এক্সাম, তো এটা ভালো। আর ডেটা সায়েন্সের জন্য কিন্তু খুব নলেজ লাগে। সি প্রোগ্রামিংয়ে শুধুমাত্র না, লিনিয়ার অ্যালজেব্রা, গ্রুপ থিওরি, সব কিছুর নলেজ লাগে। নাহলে তুমি যা বিএসসিতে পড়ে এসছো সব কিছু মিলিয়েই কিন্তু, স্পেশালি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেটা তোমরা 5th সেমিস্টারে গিয়ে পড়বে সেলিম স্যারের কাছে। ঠিক আছে, অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর স্পেস, এগুলো কিন্তু খুব লাগবে। ওই থেকে আমাদের কোশ্চেন আসে ডেটা সায়েন্সের এক্সামে। তো ডেটা সায়েন্সের জন্য ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ডিফারেন্ট এক্সাম, এগুলো সব আমি বলে দেবো, কেরিয়ার কাউন্সিলিংয়ের সময় বলে দেবো। আর মাঝে মাঝে তো ক্লাসের মধ্যে বলবোই আমি জিনিসপত্রগুলো। আর যারা এমএসসি করতে চাও তাদের জন্য সি প্রোগ্রামিং লাগবে, বিকজ তোমরা যেখানেই এমএসসি করো না কেন সেখানেই নিউমেরিক্যাল অ্যানালাইসিস বলে একটা পেপার থাকবে। ম্যাথামেটিক্সে যদি তোমরা এমএসসি করো, অ্যান্ড সেই পেপারের প্র্যাকটিক্যাল থাকবে। সেই প্র্যাকটিক্যাল করতে গেলে তোমার সি প্রোগ্রামিং জানতেই হবে, আদারওয়াইজ পসিবল না। তাহলে এমএসসি, এমসিএ, ডেটা সায়েন্স, বিএসসি সব কিছুর জন্য আমার সি প্রোগ্রামিং দরকার। ব্যাপারটা বোঝাতে পারলাম? ক্লিয়ার তো? এবার যেটা আমি আসি, যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে হয় এই পার্টিকুলার সেমিস্টারটার জন্য, সেটা হচ্ছে কি CC7-এর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? এবার তোমরা বলো যে আমি তো ক্লাস 11-12 অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফাটিয়ে পড়ে এসেছি, আমি এত ভালো ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতাম যে কেউ আমার কাছে টিকতে পারবে না, এরকম তো অনেকে আছো। তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মেনলি যে কাজটা করোনি, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জিওমেট্রি সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তোমরা হয়তো একটা ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে দিতে পারবে। সাপোজ তোমার যদি বলা হয় যে তুমি না এই dy/dx = x², এটাকে সলভ করে তো দেখি, তোমরা লাফিয়ে সলভ করে দেবে, তাই না? করবে তো, করতে পারবে তো অবশ্যই। ডিএক্সটাকে ওদিকে নিয়ে চলে যাবে, ইন্ডিকেশন করবে, ইন্ডিকেটিং কনস্ট্যান্ট বেরোবে, একাকার করে দেবে তোমরা। বাট আলটিমেটলি এই লাইন অবধি যে তুমি এলে, এই পুরো প্রবলেমটা জিওমেট্রিটা কি তুমি সেটা কিছু জানো না। এই যে এই লাইন থেকে তুমি এই লাইনে এলে ইন্ডিকেশন করে 3টা লাইনে তুমি সলভ করেছো, বাট আলটিমেটলি তুমি কী কাজটা করেছো এখানে, তোমার জিওমেট্রিটা কী? আর যদি ছবি আমি আঁকি এখানে, তাহলে এই লাইনটা আর এই লাইনটার সেই ছবির মধ্যে তাৎপর্য কি তুমি কিছু জানো না। এইগুলো তোমরা এই পার্টিকুলার সেমিস্টারে শিখবে এবং সেটা শেখা দরকার। এবার আমার কথাটা হচ্ছে, তাহলে কি আমার জিওমেট্রি জানতেই হবে প্রবলেম সলভ করার জন্য? আমি বলছি না, তুমি জিওমেট্রি না জেনেও এই পুরো পেপারটাতে ফুল মার্কস পেতে পারো। বাট আমি বলছি যে তুমি তো 11-12 থেকে এই সেমিস্টারে কিছু আলাদা করার চেষ্টা করবে। তুমি বিএসসি সেমিস্টারে এসে কী শিখলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তুমি যদি নাই জানো তাহলে তুমি আলটিমেটলি কাজটা কী করলে? তাহলে প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু প্রত্যেকটা প্রবলেম, প্রত্যেকটা অঙ্কের জিওমেট্রি আছে। অঙ্কটা এমনিও সলভ করা যায়, আবার এমনি সলভ করে তার জিওমেট্রি বুঝেও আনন্দ নেওয়া যায়। তো তোমরাই ডিসাইড করো তোমরা কোনটা করবে। তোমরা কি মেকানিক্যালের মতন, রোবটের মতন অঙ্ক করবে, নাকি তোমরা প্রত্যেকটা অঙ্কের ভালো করে জিওমেট্রিটা বুঝবে, যে অঙ্কটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, এই অঙ্কটার ছবিটা কীরকম। মাথায় ঢুকলে আমি কী বলার চেষ্টা করছি? এটা কি পুরোপুরি বুঝতে পারলে আমি কী বললাম?
সবার কাছে জিনিসটা ক্লিয়ার তো, যে আমরা CC7-এর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কী শিখবো? আমরা শিখবো তো অনেক কিছুই, বাট প্রত্যেকটা জিনিস আমরা ভিজুয়ালাইজ করবো। আর ভিজুয়ালাইজেশন ছাড়া কিন্তু আলটিমেটলি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কোনো মজা নেই। তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছো ক্লাস 11-12-এ, যা মজা পেয়েছো ক্যালকুলাস করে, এখানে থেকে অনেক বেশি মজা পাবে, বিকজ এখানে পুরোপুরি তোমরা ভিজুয়ালাইজ করবে যেখানে কী কথা বলার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, ওকে? তাহলে এই দুখানা পার্টিকুলার পার্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার পার্সোনালি মনে হয়। তবে হ্যাঁ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কোথায় কাজে লাগবে? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কাজে লাগবে হচ্ছে 6th সেমিস্টারে। তুমি যদি এখনও তুমি যদি ভালো করে সি প্রোগ্রামিং মানে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন না শেখো, তোমার 6th সেমিস্টারে গিয়ে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম আসতে পারে, একটু হলেও প্রবলেম আসতে পারে। এবং শুধুমাত্র 6th সেমিস্টারে না, এর পরের সেমিস্টারে মেকানিক্স বলে একটা পেপার, সেটা আমি পড়াই, মেকানিক্স, ঠিক আছে, যেটা CC10 বলা হয়, কোর কোর্স 10, এই পেপারটা আমি পড়াই। তো এই পেপারের জন্য কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা মারাত্মকভাবে লাগবে। এই পুরো পেপারটা দাঁড়িয়েই আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। আমরা 3rd সেমিস্টারে যা যা শিখবো সেটার উপরেই দাঁড়িয়ে আছে এই পুরোপুরি পেপারটা। আরেকটা জিনিস, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডায়নামিক্যাল সিস্টেম বলে একটা ছোট্ট চ্যাপ্টার আছে। তুমি যদি এই চ্যাপ্টারটা ভালো করে না শেখো, তাহলে 5th সেমিস্টারে গিয়ে একটা পেপার আছে বায়োম্যাথামেটিক্স বলে, কিছু কিছু কলেজে দেয়, কিছু কিছু কলেজে দেয় না। অনেক কলেজে বায়োম্যাথামেটিক্স দেয়, অনেক কলেজে বায়োম্যাথামেটিক্স দেয় না। DSE পেপার বলে, ওগুলো সব পরে বলবো আমি জিনিসটা। তুমি যদি এখন ডিনামিক্যাল সিস্টেম ভালো করে না শেখো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, তুমি এই পার্টিকুলার পার্টটা কিছু করতে পারবে না। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটার সাথে লিঙ্কড। তাই জন্য বলছি যখনই কিন্তু করবে ভালো করে করবে। এবার আমি আসি তোমাদের অভ্যাসে। এই অভ্যাস তো চেঞ্জ করা যায় না, স্বভাব যায় না মোড়ে, একটা কথা আছে না। তোমাদের অভ্যাসটা হচ্ছে, তোমরা তো প্রথম প্রচুর ক্লাস করবে, ঠিক আছে, সবাই একদম এন্থু নিয়ে একদম ফার্স্ট থেকে অ্যাক্টিভ হয়ে ক্লাস করবে। তোমাদের আস্তে 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 সংখ্যাটা কমবে। যদি এরকম, এটা কেন কমে আমরা জানি, এটা কমে হচ্ছে যেহেতু আমরা রেকর্ডিংটা দিয়ে দিই। এবং অনেকে মনে করে আমি কেন লাইভ ক্লাস করতে যাবো, আমি রেকর্ডিং দেখে নেবো, কী সমস্যা আছে। তো এই ব্যাপারটা যাতে এই সেমিস্টারে না হয়, আমরা খালি বলতে পারি, আমরা খালি প্রেশার দিতে পারি, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় যে না তোমরা এভাবে পড়াশোনা করবে, তোমরা এখনই লিফট করে যাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। একবার চারিপাশের টিচারদেরকে কাছে গিয়ে একবার খোঁজ নিয়ে এসো, তখন বুঝতে পেরে যাবে যে কী হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে, ওকে। যেই ফেসিলিটি দেবো এই সেমিস্টারে ওটা কোথাও পাবে না। তো এই যে দেওয়াটা হচ্ছে না, এটা তোমাদের কী দরকার, তোমাদের সহযোগিতা দরকার। তোমরা যদি ক্লাসটা অ্যাটেন্ড করতে না আসো, বাড়িতে বসে কিন্তু আলটিমেটলি পড়া হয় না ওভাবে। তুমি যদি মনে করো যে না আমি খালি রেকর্ডিং ভিডিও দেখে পুরো ক্লাসটা করে নেব, শত চাইলেও পারবে না, ওভাবে হয় না। একটা সময় মনে হবে যে আমি কী করছি, ঠিক আছে। তো লাইভ ক্লাসটা করার মধ্যে যে মজাটা আছে সেটা কিন্তু রেকর্ডিং ভিডিওতে দেখে নিই। রেকর্ডিং ভিডিও কেন দেওয়া হয়, খালি দেওয়া হয় যাতে তোমরা একটা ক্লাস যদি মিস করে যাও, বা তোমরা যদি মনে হয় যে অনেক দিন একটা ক্লাস করেছিলাম একবার দেখে নিই ক্লাসটা কী বলেছিল আনন্দা বা কী বলেছিল সেলিম স্যার, সেই জন্য আমাদের রেকর্ডিংটা কাজে লাগে। রেকর্ডিংটা দেখেই ক্লাস করব খালি, এই টেন্ডেন্সি কিন্তু পুরোপুরি এখন থেকে দূরে ফেলে দাও। এটা বারবার করে কিন্তু আমরা বলছি, এই কাজটা কিন্তু করো না, ঠিক আছে, ওকে। এবার বলে দিই যে কী অ্যাপ তোমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে। সবাই প্লে স্টোরে যাও, সবাই প্লে স্টোরে যাও, একটু বলে দিই জিনিসটা আমি, ঠিক আছে। সবাই প্লে স্টোরে যাবে এবং এখন গিয়ে কিন্তু রেজিস্টার করবে না, সবাই প্লে স্টোরে আগে যাও, ইচ অ্যান্ড এভরিওয়ান প্লে স্টোরে যাও। প্লে স্টোরে গেছো, টাইপ করো অয়ন চক্রবর্তী ক্লাসেস, টাইপ করবে ওখানে অয়ন চক্রবর্তী ক্লাসেস। দাঁড়া, হ্যাঁ অনেকের ইনস্টল আছে, অনেকের ইনস্টল আছে। দেখবে দুটো অ্যাপ আছে, একটা 5 রেটিংয়ের, একটা 4.8 রেটিংয়ের। এই 4.8 রেটিংয়ের অ্যাপটা ইনস্টল করবে, একটা 5, একটা 4.8। 4.8 রেটিংয়ের যে অ্যাপটা আছে ওটা ইনস্টল করো। দাদা আপডেট এসে করে নেবো? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, ওকে। প্রত্যেকে ইনস্টল করেছো? দাদা হচ্ছে তো, দাও 1 মিনিট। প্রত্যেকে ইনস্টল করবে, যারা যারা এখানে আছে প্রত্যেকে ইনস্টল করবে। 4.8 রেটিংয়ের যে অ্যাপটা আছে ওটা ইনস্টল করবে, 4.8-এর অ্যাপটাকে ইনস্টল করবে। একটু আমাকে সময় দাও।
দাঁড়া, সবাই ইনস্টল করেছো? প্রত্যেকে ইনস্টল হয়ে গিয়ে থাকলে সবাই চ্যাটের মধ্যে রেসপন্স করো। ইনস্টলড, চ্যাটের মধ্যে রেসপন্স করো সবাই। ইনস্টলড, ইনস্টলড। দাঁড়া একটু, দাঁড়া। দাঁড়া, এক মিনিট, সবাই ইনস্টল করে নিয়েছো? দাঁড়া একটু, দাঁড়া আমি একটু কাজটা করে নিই একটু। দাঁড়া, এক মিনিট। হ্যাঁ ওকে, এবার হয়ে গেছে পুরোপুরি। এবার অ্যাপটাকে ওপেন করবে। অ্যাপটাকে ওপেন করো, অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পরে দেখবে ওপরে লগ ইনের অপশান আছে, আর তারপরে দেখো রেজিস্টারের অপশান আছে নিচে। ডিডেন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তারপরে দেখো রেজিস্টার বলে লেখা আছে, পেয়েছো ওটা? ওপরে লগ ইন লেখা আছে, নিচে তারপর লেখা আছে ডিডেন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তার পাশে রেজিস্টার বলে একটা উল্লেখ করা আছে। ওই রেজিস্টারে ক্লিক করো। ওই বলছে আমার তো ডিরেক্ট খুলে গেল। কি ডিরেক্ট খুলে গেল রে? মানে ওই রেজিস্টার করতে হলো না। কিছু আসছে না স্যার। এটা ফার্স্ট সেমে করা ছিল রে তো। হ্যাঁ আমাদের তো করা ও তোদের ফার্স্ট সেমে করা ছিল তো? আরে বাবা, ফার্স্ট সেমে যাদের করা ছিল ওদেরকে আমি কিছু বলিনি, যাদের একদম নতুন ইনস্টল করছো আমি তাদের জন্য বলছি, ঠিক আছে? ওকে, ফার্স্ট সেমে যাদের করা ছিল তাদের জন্য না, এটা নতুন করছো তাদের জন্য বলছি আমি। করেছো? রেসপন্স করো, আবার রেসপন্স করো। রেজিস্টারে কি ক্লিক করেছো? তারপর দেখো ওখানে অপশান আসছে, ওখানে দেখো কি কি অপশন দেখাচ্ছে একটু বলো আমাকে। কেউ মাইক খুলে একটু বলো আমাকে কি কি দেখাচ্ছে ওখানে। নেম, ফোন নাম্বার। নেম দেবে আর নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে, নাম দেবে আর নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে। ঠিক আছে? ওকে, একটা ওটিপি আসবে, ওটিপিটা ইমিডিয়েটলি দাও, ওটিপিটা ইমিডিয়েটলি দাও। স্যার ওটিপি আসেনি, আমার একটা কোর্সের ওই অপশন আছে। ওই কোড আর কি, কোড। হ্যাঁ মানে সিলেক্ট কোর্স এসে গেছে তো, সিলেক্ট কোর্স এসে গেছে, ঠিক আছে? ওটিপি আসেনি তো, সিলেক্ট কোর্স এসে ওপরে দেখো ওখানে SEM3 CC7 ODE আছে আর SEM3 ACC C প্রোগ্রামিং আছে। দুটোতেই ক্লিক মারো, দুটোতেই ক্লিক মারো। ওকে করে দিলাম, হ্যাঁ ওকে করে দিলাম। হ্যাঁ দাঁড়া, এবার জয়েন রিকোয়েস্ট এসছে অনেকগুলো। স্যার ওটিপি আসছে না। ওটিপি দরকার নেই। কোর্স এসছে কি? কোর্স এসছে? ওটিপি আসছে, ওকেতে ক্লিক করার পরে ওটিপি আসছে। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক আসছে। কোর্সগুলো সিলেক্ট করেছো কি? কোর্সগুলো সিলেক্ট করতে পেরেছো কি? টোটাল দুটো কোর্স তো? হ্যাঁ দুটো কোর্স, SEM3 CC7 ODE, SEM3 ACC C প্রোগ্রামিং। ওটা এসছে কি সবার? হ্যাঁ ব্যাস, প্রত্যেক করো। আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। শুভজিৎ দান, শবনম সানা, ঠিক আছে? অমিতা দে, ওকে, অদিতি মুখার্জি, হ্যাঁ
স্যার যাদের মানে ইনস্টল করা ছিল তাদেরটা পরে ঠিক আছে ওকে। রানী যাদব, ওটা বলছি আমি, এক্ষুনি চিন্তা করো না। রানী যাদব, আচ্ছা জান কি বললে বলো, কি কিছু বলছো? সিলেক্ট করতে বললেন, হ্যাঁ কি সিলেক্ট করতে বললেন? সেম 3 CC7 ODEটা আর সেম 3 SEC সি প্রোগ্রামিংটা। স্যার বিদেশে আসছে হ্যাঁ হ্যাঁ এসছে দাদা, এসছে আরও আসবে। দিগ্বিজয় রায়, অর্পিতা, দাঁড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, অবশ্যই হয়ে যাবে। স্বরূপ ঘোষ, তৃষা নামো, অভিকুমার দাস, ঠিক আছে, সৌরভ ঘড়ুই এসছে, অনেকগুলো রিকোয়েস্ট এসছে। সৈফুর খালি ODE সিলেক্ট করেছে, সি প্রোগ্রামিং সিলেক্ট করেনি। সৈফুর আছো এখানে? সৈফুর আছে এখানে? সৈফুর কি আছো এখানে? সৈফুর আছো? আমি কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না। সৈফুর কি আছো এখানে? তাহলে সৈফুরটা আমি করলাম না, ঠিক আছে। সবারই ওখানে অনেকের রিকোয়েস্ট চলে এসছে, তাহলে বুঝতে পেরে গেলে জিনিসটা পুরোপুরি ওকে, পুরোপুরি জিনিসটা বুঝতে পেরে গেলে। এবার যাদের অলরেডি অ্যাপটা ইনস্টলড আছে, আমি তাদের জন্য বলছি, তারা কী করবে? তারা অ্যাপের মধ্যে যাও, সবাই আগে অ্যাপটাকে আপডেট করো, সবাই আগে পুরো অ্যাপটাকে আপডেট করো, ঠিক আছে ওকে। যেন যারা পুরনো, যাদের অলরেডি অ্যাপ ইনস্টল আছে, অ্যাপটাকে আপডেট করবে সবাই সবার আগে। দেন অ্যাপের মধ্যে ঢুকে দেখবে একটা জিনিস আসছে, ব্যাচ চেঞ্জের একটা অপশান আছে, দেখো পেয়েছো? ব্যাচ চেঞ্জের অপশান পেয়েছো? ব্যাচ আচ্ছা, দেখবি অ্যাপটা খোল, অ্যাপটার মধ্যে দেখ ব্যাচ চেঞ্জের একটা অপশান আছে, চেঞ্জ ব্যাচ বলে একটা অপশান আছে। শুধু ব্যাচেস আছে, ওটাতে ক্লিক করো। হ্যাঁ হ্যালো দাদা শুধু ব্যাচেস আছে। আর 5th সেমের ম্যাথস আছে, 5th সেম তো? কোন কলেজ তোমার? তুমি তোমার নাম, কলেজের নাম, সেমিস্টার আর গার্জিয়ানের ফোন নাম্বারটা বলো, ঠিক আছে? নেম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ পারো, ঠিক আছে। কোনগুলোতে ক্লিক করো, পেয়েছি। হ্যাঁ ব্যাচ চেঞ্জ রিকোয়েস্ট তুই করেছিস, ওখানে দেখ CC7 পেয়েছিস কি ব্যাচ চেঞ্জটা? হ্যাঁ সব করে আর গরু স্যার পেয়েছি পেয়েছিস তো? প্লাস সাইনে ক্লিক করে নিচে পেয়ে যাবি। আচ্ছা কর। এই আরে আমায় বলতে দে, চুপ কর। দেখ অ্যাপটা খুলেছিস? এটা এরকম দেখাচ্ছে তোদের ইন্টারফেসটা। নিচে যা, কোথায় গেল? দাঁড়া, নিচে যা, ব্যাচেস, ঠিক আছে ওকে, ব্যাচেস, হ্যাঁ ব্যাচেসে গিয়ে এই প্লাস অপশানটায় ক্লিক কর, ঠিক আছে। প্লাস অপশানে ক্লিক করলি, দেন সেম 3 SEC সি প্রোগ্রামিং আর সেম 3 CC7 ODE ক্লিক কর, ওকে। এবার বুঝতে পারলি? ব্যাচেসে গিয়ে তোমার কাছে দাঁড়া, কি নামে আছে বলতো, কি নামে আছে? না নতুন ফোনে তো হবে না, নতুন ফোনে কি করে হবে? আমি বারবার করে বলছিলাম সেম ওয়ানে, যে একটা ফোন থেকে অন্য ফোনে তুই চাইলেও কোটাকে চেঞ্জ করতে পারবি না। তুই যদি সেম নাম্বার দিয়ে ওটা আমি তাহলে তোকে আগের ফোন থেকে ডিলিট করতে হবে, আমি ডিলিট করে দেবো ওটা, তারপর তোকে নতুন ফোন থেকে আবার তোকে দিয়ে দেবো, সমস্যা নেই কোনো, ঠিক আছে। আচ্ছা করে দিচ্ছি আমি, ঠিক আছে। এসছে আকাশ দত্ত এসছে, এই মৌলি সিং কী রে, এটা তো ঋতুরঞ্জন রয়, সমীরণ দাস, সৈকত, হ্যাঁ এসছে। বুঝতে পেরেছি কীভাবে করতে হবে। ব্যাচেসে যাও, ব্যাচেসে গিয়ে প্লাস অপশানটা ক্লিক করবে, ব্যাচেসে গিয়ে প্লাস অপশানে ক্লিক করলে ওখানে দুখানা অপশান তোমার ওপরে যেটা আসছে, সেম 3 CC7 ODE, সেম 3 SEC সি প্রোগ্রামিং, জাস্ট ওই দুখানাতে ক্লিক করবে, ওকে মারবে, আমার কাছে রিকোয়েস্ট চলে আসবে। স্যার আমার রিকোয়েস্টটা গিয়েছে কিনা একবার দেখুন না। অনিমেষ বর্মা তো?
দাঁড়া আর আমারও শ্রীতমা। দাঁড়া হ্যাঁ স্যার আমারটা অনিমেষ বর্মা, অনিমেষ বর্মা এসছে। শ্রীতমা, দাঁড়া হ্যাঁ এবার সবার পরপর দেখি আমি, তাহলে বসে বসে এবার। শ্রীতমা আসেনি তো রে বাবা, দাঁড়া শ্রীতমা আসেনি। শ্রীতমা, এ বাবা দাঁড়া আমাকে দেখতে রে। শ্রীতমা তো আসেনি বাবা। শ্রীতমা আরেকবার পাঠাতো আমাকে। করে পাঠায়। আমার চেঞ্জ করে পাঠাচ্ছি না আমি বাবা। আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট মানে একবার তো অ্যাপটা তো একবার খুলেছি, তা আবার কি একটা খুলে ব্যাচেসে যা, অ্যাপটা খুলে ব্যাচেস অপশানটায় যা, ব্যাচেস অপশানে গিয়ে দেখবি একটা প্লাস সাইন আছে, প্লাস সাইন, এই যে এটা ব্যাচেস অপশানে যা, এখানে গিয়ে দেখবি প্লাস সাইন আছে, প্লাস সাইন, প্লাসের মধ্যেই সেম 3 এসিসি সি প্রোগ্রামিং, সেম 3 CC7 ওডি ক্লিক করে ওকে। ঠিক আছে, স্যার বলছিলাম যে আমার ডেটাটা দাঁড়া শ্রীতমা হ্যাঁ এসে গেছে, শ্রীতমা রিকোয়েস্ট এসে গেছে। ঠিক আছে, এবার বলতে দাও, এবার যাদের প্রবলেম হচ্ছে অলরেডি রেজিস্টার্ড উইথ ডিফারেন্ট ফোন, হ্যানা ত্যানা ফ্যানা, তারা আমাকে অন্য সময় বলবে। অন্য সময় মানে ক্লাসটা শেষ হবে, তারপর আমাকে পার্সোনালি SMS করবে রাত্রিবেলা 10টার পরে। ঠিক আছে ওকে, তার আগে আমার ক্লাস আছে। রাত্রিবেলা 10টার পরে আমাকে SMS করবে, যাতে স্যার আমাদের এই প্রবলেমগুলো আছে না, আমার না অন্য ফোন থেকে আপনি করে দিন, এই করে দিন, সেই করে দিন, এই করে দিন, থাক এসবগুলো। ঠিক আছে ওকে, এটা একটু পরে বলবে যাদের প্রবলেম হচ্ছে। আর যদি আমি সময় পাই আমি এক্ষুনি করে দেবো, তোমরা SMS পাঠিয়ে রাখো, আমি দেখবো হয়তো রাত 10টার পরে, বা যদি এখন দেখিনি আমি এখনই সলভ করে দেবো। এবার আমি আসি তাহলে কী প্রবলেম, এবার আসি আমি কিসের ব্যাপারটা এবার এই অ্যাপটার মধ্যে কী করবো, এবার কীভাবে পড়ানো হবে এই অ্যাপটার মধ্যে, ভালো করে শোনো। অ্যাপের মধ্যে একটা অপশান আছে, দেখো ভালো করে যাও, অ্যাপটা করে তোমরা। অ্যাপের মধ্যে একটা অপশান আছে, দেখো সাবজেক্টিভ টেস্ট বলে একটা অপশান আছে, সাবজেক্টিভ টেস্ট। এখন তোমরা দেখতে পাচ্ছ না, সাবজেক্টিভ টেস্ট বলে একটা অপশান আছে। ওখানে আমি যত রকমের পরীক্ষা হবে, যত রকম আমি পরীক্ষা নেব, সব পরীক্ষার কোশ্চেন আমি ওখানে দেবো। তোমরা পরীক্ষা দেবে, খাতাটার PDF বানাবে, PDF বানিয়ে ওই সাবজেক্টিভ টেস্টের ভেতরে গিয়ে সাবমিট করবে। যখন করতে হবে তখন আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। এরকম সাবজেক্টিভ টেস্ট আছে, সাবজেক্টিভ টেস্ট। এখানে যাবে, এখানে দেখবে তোমার কোশ্চেন পেপারে তুমি পুরো দেখতে পাচ্ছ কী কোশ্চেন আমি দিয়েছি। সেখানে গিয়ে তোমরা কিন্তু হ্যাঁ স্মার্ট টেস্ট না সাবজেক্টিভ টেস্ট। ঠিক আছে ওকে, এটা হচ্ছে যারা বড় কোশ্চেনের পরীক্ষা যেগুলো নেবে। এবার যেগুলো আমি MCQ এর পরীক্ষা নেবো, বলতে দাও, যেগুলো আমি MCQ এর পরীক্ষা নেবো, MCQ, দাঁড়াও 1 মিনিট হ্যাঁ, যেগুলো আমি MCQ এর এক্সাম নেবো, যেগুলো MCQ এক্সাম হবে, সেগুলো কোথায় কী পাবে দেখো, ওখানে একটা অপশান আছে অল টেস্ট বলে, অল টেস্ট। ঠিক আছে, অল টেস্টে গিয়ে দেখো দুখানা অপশান আছে, MCQ টেস্ট, OMR টেস্ট। ঠিক আছে ওকে, আমি মাঝে মাঝে OMR শিটেও পরীক্ষা নিতে পারি। ঠিক আছে, মাঝে মাঝে আমি MCQ-তেও পরীক্ষা নিতে পারি, দুটোই MCQ পরীক্ষা। বাট একটা MCQ পরীক্ষা তোমরা OMR শিটে ফিল আপ করবে, ওখানেই OMR শিটে তুমি পেয়ে যাবে অ্যাপের মধ্যে, আরটা হবে তোমার MCQ। ঠিক আছে ওকে, দুখানেই MCQর প্যাটার্ন কিন্তু, তো ওখানেই কিন্তু পুরোপুরি দেখতে পেয়ে যাবে কী কথা বলা হচ্ছে এখানে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এভাবেই কিন্তু এক্সামগুলো পুরোপুরি নেব। এবার ভিডিও কোথা থেকে দেখবে, সাপোজ কোনো ক্লাস মিস হয়ে গেছে, ভিডিও কোথা থেকে দেখবে, দেখো অল কন্টেন্ট বলে একটা অপশান আছে, অল কন্টেন্টে যাও। অল কন্টেন্টে গিয়ে দেখতে পেয়েছো তোমার যে অপশান চলে এসছে এখন, যে সেম 3 CC7 ওটা আর সেম 3 ACC ওটা, ওর ভেতরে তোমরা সব ভিডিও বলো, নোটস বলো, যাবতীয় বলো, সেটা তো পরের কথা। দাঁড়াও, তুই কি রেজিস্টার করেছিস? করে দিয়েছিস রেজিস্টারটা? আমি এখনো কি অ্যাকসেপ্ট করেছি কারো? এখন আমি কাউকে অ্যাকসেপ্ট করিনি। দাঁড়াও, অবশ্যই করবো আমি। যখন করবো অ্যাকসেপ্ট, তোমরা তো রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, আমি অ্যাকসেপ্ট করবো। এবার যখন আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবো, তখন তোমরা সবগুলো দেখতে পেয়ে যাবে ওখানে। আমার যে প্রথম ক্লাসটা, এই যে আমি ক্লাসটা এখন করাচ্ছি, সেই ক্লাসটা ইন্ট্রোডাকশনগুলো ওখানে দেওয়া থাকবে, সব ভিডিওগুলো ওখানে দেখতে পেয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে কী বলার চেষ্টা করলাম? তাহলে এখানে নোটস, সব PDF করা নোটস, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, একটা জিনিস, অ্যাসাইনমেন্ট মানে কি?
প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পরে আমি একটা করে অ্যাসাইনমেন্ট দেবো সেই চ্যাপ্টারের উপরে। সেই অ্যাসাইনমেন্টে তোমরা কোথায় দেখতে পাবে? এখানে দেখো অ্যাসাইনমেন্ট বলে একটা অপশান আছে। তোমাদের কলেজের সিনিয়রগুলোকে জিজ্ঞেস করবে, ওরা সব এইভাবেই বেরিয়েছে। অ্যাসাইনমেন্ট বলো, এমসিকিউ বলো, টেস্ট বলো, সব এখানে দিয়েই বেরিয়েছে, চিন্তা করার দরকার নেই। এখানে দেখো অ্যাসাইনমেন্ট বলে অপশান আছে। এই অ্যাসাইনমেন্টে গিয়ে আমি পিডিএফটা আপলোড করে দেবো। সেই পিডিএফের কোশ্চেন দেখে দেখে তোমরা সলভ করবে, সলভ করে পিডিএফ বানাবে, এই অ্যাসাইনমেন্টে গিয়েই সাবমিট করে দেবে, চলে আসবে আমার কাছে অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে, বোঝাতে পারলাম জিনিস? তাদের মধ্যে কীভাবে পড়ানো হবে? চ্যাপ্টার কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে তুমি তার অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে, বা প্রত্যেকটা ক্লাস কমপ্লিট হলো, দুখানা ক্লাস সাপোজ কমপ্লিট হলো, তার রেসপেক্ট তুমি একটা অ্যাসাইনমেন্ট পেয়ে গেলে। ওই অ্যাসাইনমেন্টটা তোমাকে 1 দিন বা 2 দিনের মধ্যে সাবমিট করতে হবে। ঠিক আছে, একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, তার উপরে এমসিকিউ পরীক্ষা অ্যান্ড সাবজেক্টিভ পরীক্ষা দুটোই তুমি পেয়ে যাবে। টাইম থাকবে, সেই টাইমের মধ্যে তোমায় সাবমিট করতে হবে। কী বলছো বলো? সব অনলাইনে, একদিন অফলাইনে পড়াবো, একদিন আমি অফলাইনে পড়াবো। ঠিক আছে, ওকে। সপ্তাহে 4 দিন পড়ানোর কথা চলছে এখন, ডেটগুলো আমি অবশ্যই বলে দেবো। তার মধ্যে একদিন কিন্তু অফলাইনে পড়াবো আমি। ঠিক আছে, ওকে। এবার অনেকে বলে যে দাদা একটু বেশি অফলাইন করালে ভালো হয়। ঠিক আছে, যারা তোমাদের সিনিয়র তাদের কাছে একবার জিজ্ঞেস করে আসো যে কোন মোডে তারা বেশি কমফোর্টেবল। আমি যদি চাইও না, তারা অফলাইনে পড়তে আসবে না, বিকজ তারা এতটাই কমফোর্টেবল হয়ে গেছে। অফলাইনে কোন জিনিসটা হয় আমাকে বলো? অফলাইনে একটা জিনিসই হয়, কোন জিনিসটা বলো তো? টিচারকে তোমরা সামনাসামনি দেখতে পাও, এবং পরীক্ষা যেটা তোমরা দিচ্ছ ক্লাসে বসে, রুমে বসে পরীক্ষা দেওয়ার যেটা অ্যাটমসফিয়ার, সেটাকে তোমরা ফিল করতে পারো। বাদ বাকি আমার যেটা পার্সোনালি মনে হয়, আমি এখানে যেরমভাবে পড়াবো, বা তোমরা তো একটু হলে আমার পড়ানো দেখেছো হয়তো, ঠিক আছে? না দেখতে পারলে সেকেন্ড সেমিস্টারে এমসিকিউ করেছিলাম, না দেখতে পারলে ইউটিউবে গিয়ে পড়ানো দেখে নাও। সেকেন্ড সেমিস্টারে তোমরা অলরেডি এই সেমিস্টার ক্লাস করেছো, যারা ফার্স্ট সেমিস্টারে আমার কাছে পড়েছিলি। আমি এখানে যা পড়াবো আর আমি কলেজ স্টুডেন্টের কোচিংয়ে গিয়ে যা পড়াবো, তুমি তার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না। বরঞ্চ আমার অনলাইন পড়ানোটা তোমাদের বেশি ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, এবার তাও যদি তোমরা অফলাইনেই চাও প্রত্যেকটা, তাহলে সেইটা কিন্তু এই মুহূর্তে আমি ডেলিভার করতে পারবো না। আমি 1 সপ্তাহে 1 দিন অফলাইনে যাব, প্রমিস তো প্রমিস। সেই দিন পরীক্ষা হবে, সামনাসামনি পরীক্ষা নিলাম, পরীক্ষার খাতাটা তোমরা পিডিএফ করে তখনই সাবমিট করে দিলে, সামনাসামনি তোমার যাবতীয় এই সপ্তাহে যা যা কোশ্চেন আমায় করবে, আমি সব সময় অ্যাভেলেবেল আছি, আমার কোনো প্রবলেম নেই। বাট সপ্তাহে 1 দিনই অফলাইন হবে, তার বেশি অফলাইন হবে না। 4 দিনের মধ্যে 3 দিন অনলাইন হবে, 1 দিন অফলাইন হবে। ঠিক আছে, এবার অনেক টিচার আছে যারা 4 দিনই অফলাইন করাবে, সেখানে যেতে পারো তোমরা, আমার কোনো প্রবলেম নেই। বাট একটু সিনিয়রদের কাছে খোঁজ নিয়ে দেখো যে কোন পেয়ার, মানে আমি আর সিলেন্সারের কথা বলছি, কারা 6 সেমিস্টারের মতন, যেখানে অনলাইন পরীক্ষা হওয়ার গ্যারান্টি ছিল, হয়ে গেছে অফলাইন পরীক্ষা, সেখানে কারা পরীক্ষার 15 দিন আগে ফুল সিলেবাস কমপ্লিট করেছে এবং কোশ্চেন কমন দিয়েছে, আর বাদবাকিদের অবস্থাটা কি? আমরা নিজেদের বড়াই করতে চাই না, বাট মাঝে মাঝে করতে হয়, বিকজ তোমরা যারা 3rd সেমিস্টার আছে তারা এখন আমাদেরকে চেনো না, বাস যারা চিনে গিয়েও থাকো তারা জানো না যে এরপরে এই 1st, 2nd, 3rd সেমিস্টার না সবাই পড়াতে পারে। খেলা হচ্ছে পরের সেমিস্টারগুলো থেকে। ঠিক আছে, সময় কম, কোশ্চেন কীভাবে কমন দিতে হবে, কোন কোশ্চেন আসতে পারছে আমরা নার্ভ বুঝতে পেরে যাই। তার মানে এরকম না যে কোশ্চেন সবসময় 100%ই মানুষ কমন লাগিয়ে দিচ্ছে, বাট এরকমভাবে তৈরি করে দেবো এই সব কিছুর মাধ্যমে, অ্যাসাইনমেন্ট বলো, এমসিকিউ বলো, তোমার সাবজেক্টিভ টেস্টের মাধ্যমে, যে তোমরা নিজে নিজেই করতে পারবে, কিছু বলতে হবে না। এবার কথা হচ্ছে কি, অফলাইন ক্লাসটা কি লাইভ স্ট্রিমিং হবে? অবশ্যই হবে। কেউ যদি বাড়ি বসে সেই ক্লাসটা অনলাইন করতে চায়, সেটা অনলাইনেও হবে, নো প্রবলেম। আর যারা সামনাসামনি দেখতে চাইছো আমাকে বা স্যারকে, তারা সেই সময় তোমরা প্রেজেন্ট থাকবে, সেই দিন পরীক্ষাও নেব, সেই দিন পড়াও হবে, সেদিন যত রকমের তোমাদের ডাউটে সব ক্লিয়ার করা হবে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। দাদা এই 4 দিন মানে কি তোমরা দুজন মিলে তো নয়? না, আমার 4 দিন, স্যারের মানে 4 দিন না, 4টে ক্লাস, আমার 4টে ক্লাস, স্যারের 4টে ক্লাস। ঠিক আছে, ওকে। আমার ক্লাসটা বাড়তেও পারে, কারণ আমি একটু বেশি যাই তো, আমার একটু সময় লাগে, বুঝতে পারলি তো, আমার একটু সময় লাগে, সত্যি কথা বড় সময় লাগে আমার একটু, আমার সবসময় ক্লাস বেশি লাগে। হ্যাঁ, আমার সবসময় ক্লাস একটু বেশি লাগে, তো আমার ও ঠিক আছে, ওসব বলে এখন লাভ নেই, সবাই পড়ুক, তারপর বুঝতে পারবে কি ইন্টারেস্ট গ্রো তাদের হচ্ছে, কি ইন্টারেস্ট হচ্ছে না। এটা পুরোপুরি আমি স্টুডেন্টের উপরে ছাড়ি, আমি ওগুলো আগে থেকে বলি না। তো আমি একটু 4 দিন আমি বলছি, 4 দিন মিনিমাম ক্লাস হবেই হবে,
5 দিনও হতে পারে, 5টা ক্লাসও হতে পারে, সেটা ডিপেন্ড করছে। আমি রুটিনটা আজকেই দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, চিন্তা করার দরকার নেই। এবার খুব ভালো করে বুঝতে হবে জিনিসটা, সি প্রোগ্রামিংটা কিন্তু পুরোপুরি ভালো করে করতে হবে, বিকজ এটা কিন্তু তোমাদের ফিউচারের উপর ডিপেন্ড করছে, এর ওপর তোমাদের কিন্তু ফিউচার ডিপেন্ড করছে, আমি কিন্তু বারবার করে বলছি, ঠিক আছে? এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? কোনো রকম কোনো প্রবলেম আছে? কোনো রকম কোনো প্রবলেম আছে সবার কাছে? ক্লিয়ার? পুরোপুরি সেট আপ, কোন সেট আপে কীভাবে পড়ানো হবে পুরোপুরি বুঝে গেছো? আর কিছু প্রবলেম আছে? এবার তাহলে বলে দিই কী কী বই আমাদের লাগবে, বই বলে দিই, ঠিক আছে? ওকে, সি প্রোগ্রামিংয়ের জন্য আমি যেই বইটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে লেট আস সি, লেট আস সি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে যশবন্ত কানেতকরের বই। এটা কিনবে, এটা কিনতেও পারো নাও কিনতে পারো, রেফারেন্স বুক হিসেবে আমার খুব ভালো লাগে। আরেকটা বই আছে আমার যিনি স্যার, রাহুল স্যারের বই, প্রফেসর রাহুল ব্যানার্জি, সেন্ট পলস কলেজের প্রফেসর, বুঝতে পারলে তো? ইনি আমার টিচার ছিলেন কি এখনও আছেন, উনি বোধহয় পড়ানো ছেড়ে দিয়েছেন এই সেমিস্টার থেকে। যাই হোক, আমি স্যারকে ফোনও করেছিলাম, আমার খুব পছন্দের একজন টিচার। তো রাহুল স্যারের বই একটা বেরিয়েছে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড সি প্রোগ্রামিং, সেই বইটা না অবশ্যই কিনবে, মাস্ট। ওই বই থেকে আমি কোশ্চেন অ্যান্ড এমসিকিউগুলো পুরো সলভ করাবো সি প্রোগ্রামিংয়ের। আর এখান থেকে বইটার নাম আরেকবার বলো। এই বইটার নাম রাহুল স্যারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড সি প্রোগ্রামিং। ওই বইটা না তোমাদের 6th সেমিস্টার অবধি হয়ে যাবে, 6th সেম অবধি তোমাদের পুরো হয়ে যাবে, 3rd সেম অ্যান্ড 6th সেম দুটোই তোমাদের কভার হয়ে যাবে আমার পেপারটা, তো করতে পারো। এবার হ্যাঁ, যদি 6th সেমিস্টারে গিয়ে তোমরা অন্য কোনো স্যারের কাছে পড়তে চাও তখন হয়তো তারা এই বইটা করাবে না, তার দায়িত্ব আমি নিচ্ছি না, বাট যদি আমার কাছে বললো তাহলে আমি এই বইটা করাবো, ঠিক আছে? ওকে, এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। এবার 6th সেমিস্টারে এটা মাস্ট, এটা কিনতেই হবে, এটা কিনতেই হবে বইটা, এটা কেন? তাহলে তো 6th সেমিস্টারের জন্য কাজে লেগে যাবে। লেটার সি কিনতে পারো, বাট এই পার্টিকুলার বইটা থেকে আমি অ্যাসাইনমেন্ট দেবো, কিছু অ্যাসাইনমেন্ট দেবো, কিছু থিওরি করাবো, কিছু অঙ্ক করাবো, আর সব কিছু থিওরি বা অঙ্ক তুমি আমার নোটসের মধ্যে পেয়ে যাবে। ওই যে নোটস বলে যে অপশানটা দিয়েছি না আমি, অল কন্টেন্টে যে বললাম না যে তোমরা নোটস পেয়ে যাবে, সেই নোটসের মধ্যে আমার সব টাইপ করা নোটস ওখানে তোমার থাকবে। তো যাবতীয় পুরো যে টপিকটা আমি পড়াবো তার নোটসটা তোমরা অলরেডি আগে থেকে পেয়েই যাবে। যদি কোনো চ্যাপ্টারের নোটস না দিই, সেই চ্যাপ্টারের অঙ্ক সবকটা হাতে করানো থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ বল, কি বলছে? লেটার সিটা কার লেখা বল? যশবন্ত কানেতকর, যশবন্ত কানেতকর। এটা কিনতেও পারো নাও কিনতেও পারো, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? ওকে, বাট এটা কিনতে হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? এটা পুরোপুরি ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? এবার আরেকটা বই আছে মারাত্মক ভালো বই, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মেন কোন বইটা আমি করাবো? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মেন বইটা করাবো আমি হচ্ছে মাইতি ঘোষ। আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করাবো হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষ, এটা হচ্ছে অথারের নাম। ডিফারেন্সিয়াল, হ্যাঁ মোটাটা একটু, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন মাইতি অ্যান্ড ঘোষ, এটা কিন্তু অবশ্যই কিনে নেয়। আরেকটা বই আমি রেফারেন্স হিসাবে বলতে পারি, সেটা হচ্ছে এস.এল. রস। এটা না কিনো না, জানো তো, এটার অনেক দাম আছে, এটার পিডিএফ পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, পিডিএফটা নামিয়ে নিও। এস.এল. রস, এস.এল. রসের বইটা খুবই ভালো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাইবেল বলা হয় ওটাকে, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাইবেল বলা হয় এস.এল. রস, এটা খুবই ভালো বই। আরেকটা বই আছে এখান থেকে আমি এমসিকিউ করাবো বলে এবছর ঠিক করেছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনারি বই, আর সেটা জানো তো, সেটা হচ্ছে টেকনো পাবলিশারের বই, টেকনো পাবলিশারের। টেকনো, এই প্রত্যেকটা বই তোমরা টেকনো থেকে কি কিনে নেবে, টেকনো দোকানে সবাই চেনো তো, টেকনো পাবলিশারের দোকানে চেনো তো, টেকনো বুক স্টল, সেই টেকনোতে গিয়ে কিনে নেবে, টেকনোতে গিয়ে ওদের বই কিনে নেবে। টেকনোতে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই আছে ওদের নিজের পাবলিশারের, আমি অথরের নামটা ভুলে যাচ্ছি। তো টেকনো ওয়ার্ল্ডে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই চাই, হ্যাঁ টেকনো ওয়ার্ল্ডে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই চাইবে, ওরা আপনাদের পাবলিশারের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বইটা আছে ওটা দিন, ঠিক আছে? ওকে, আর যদি আমার নাম নাও বোধহয় কিছু ডিসকাউন্ট দিতে পারে, দেখতে পারো ওখানে গিয়ে, ঠিক আছে? ওকে, এটা করতে পারো, বা তোমরা অন্য দোকান থেকেও কিনতে পারো, আমার কোনো সমস্যা নেই, যেখান থেকে কেনো বাট কিনে নাও, অনলাইনে থেকে অর্ডার করতে পারো, তোমাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। তো এইগুলো হচ্ছে আমাদের বই, নোটস, অ্যাসাইনমেন্ট সব কিন্তু বলে দিয়েছি কীভাবে করতে হবে না করতে হবে। নেক্সট দিন থেকে ক্লাস শুরু হবে, এবার নেক্সট দিন কবে সেটা আমি গ্রুপের মধ্যে বলে দিচ্ছি, আজকে রাত 10টার সময় বলে দেবো যে কবে আমি ক্লাস করাবো। সেলিম স্যার যে টাইমিংগুলো দিয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমি টাইমিংগুলো দেবো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার কি সবার কাছে? এই সবাই বুঝতে পেরেছো আমি কী বললাম?
মাথায় ঢুকে গেছে তো কি হবে কি না হবে? চলো টাটা। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ কি বলছি বল। বলছিলাম আমাদের এই থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সামটা কখন হবে? আচ্ছা খুব ভালো কোশ্চেন করেছিস তুই এটা। থার্ড সেমিস্টার, হ্যাঁ এটা খুব ভালো কোশ্চেন করেছে। এটা অগস্ট মাস তো ডিসেম্বরের 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বরে, হ্যাঁ আজকে যেমন ডিসেম্বরে বলতে দে ডিসেম্বরের 21 থেকে 30 বা জানুয়ারির ফার্স্ট উইকে, এই দুটো। হ্যাঁ ডিসেম্বরের 21 থেকে 30 একদমই একটু টাইম, একদম কিচ্ছু করার নেই। ঠিক আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তোমরা পুরোপুরি 4.5 মাস ভালো করে টাইম পাবে, 4.5 মাস, তার থেকে 1 মাসও বেশি না। ঠিক আছে, জানুয়ারির ফার্স্ট উইকে বা ডিসেম্বরের লাস্ট উইকে এক্সাম। এবার মৌলানা আজাদ কলেজের এইচওডি কি বলেছিল বল নন্দ স্যার? নন্দ স্যার বললো জানুয়ারিতে পরীক্ষা হবে। জানুয়ারির ফার্স্ট উইকে যদি হয় তাহলে জানুয়ারির ফার্স্ট উইকে এক্সাম হবে, সেকেন্ড উইকে যাবে না। মানে তোর কাছে 4.5 মাসই সময় আছে। সিলেবাস পরীক্ষার ঠিক 10 দিন আগে কমপ্লিট হবে, এখন বলে দিলাম কিন্তু। ঠিক আছে, ওকে, সিলেবাস পরীক্ষার ঠিক 10 দিন আগে কমপ্লিট হবে, তার আগে কিন্তু না। ঠিক আছে, ওকে, মাথা কিন্তু খারাপ কেউ করবে না, বিকজ আমরা তো পড়াই, আমরা জানি সিলেবাস পরীক্ষার ঠিক 10 থেকে 15 দিন এর আগে শেষ হবে। মাথা কিন্তু খাবে না স্যার এটা বাকি ওটা বাকি সেটা বাকি, কারণ দায়িত্বটা কিন্তু আমাদের আছে। পরীক্ষা অফলাইনে হবে, যারা সিনিয়র পাস আউট হয়ে অফলাইন পরীক্ষা দিয়ে গেছে তাদের জিজ্ঞেস করো না আমি সিলেবাস শেষ করে বা স্যার সিলেবাস শেষ করাই কিনা। তোমাদের সবাই সিনিয়ররা তো পড়ে আমাদের কাছে, একবার জিজ্ঞেস করে নিও। তো কোনো চাপ নেওয়ার দরকার নেই, বারবার করে বলছি কিন্তু সিলেবাস ঠিক 15 দিন বা 10 দিন আগে কমপ্লিট হবে। ঠিক আছে, পুরোপুরি ব্যাপারটা বলে দিলাম জিনিসটা, ওকে, পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরে গেলে। ঠিক আছে, ওকে, আচ্ছা চলো। আমি ব্যাচের মধ্যে দাদা হ্যাঁ একটা প্রশ্ন ছিল, হ্যাঁ। বলছি এসএসসি পেপারটা এ আর বিটা কি? একজন স্যার আমাদেরকে মনে বলছিল যে দুটো ওটা সেকশন আছে, এ এন্ড বি। আপাতত এসসিসি পেপার তোমাদের এই সেমিস্টারে একটাই, এসসিসি বি যেটা আছে ওটা তোমাদের পরের সেমিস্টারে আছে। এসসিসি এ একটা এই সেমিস্টারে, এসসিসি বিটা 4th সেমিস্টারে আছে, ওটা এই সেমিস্টারে। ওইটা সেজ ম্যাথ তো। হ্যাঁ সেজ ম্যাথ বা তোমার লজিক দেবে, লজিক বা সেজ ম্যাথ। ঠিক আছে, দুটোই আমি পড়াই, লজিকও আমি পড়াই, সেজ ম্যাথ আমি পড়াই। যারা লজিক পড়ে তারা লজিক পড়ে, যারা সেজ ম্যাথ পড়ে তারা সেজ ম্যাথ পড়ে, কী প্রবলেম আছে? ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার জিনিসটা। চলো, হ্যালো হ্যাঁ আচ্ছা।